বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে কাজ করার ঘোষণা। ইউরোপীয় ইউনিয়নের সব বড় দল ভোটে অংশ না নেয় হতাশা। শেখ হাসিনাকে কমনওয়েলথ মহাসচিবের শুভেচ্ছা। গাজা উপত্যকায় ইসরায়েলি নরকীয় তাণ্ডব অব্যাহত। ইসরায়েল সফরে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করেননি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। তেল আবিবের বিরুদ্ধে তোলা গণহত্যার অভিযোগ প্রত্যাখ্যান। ভারতীয়দের বয়কটে চীনের দ্বারস্থ মালদ্বীপের প্রেসিডেন্ট। মালেতে পর্যটক পাঠানোর অনুরোধ। নয়াদিল্লির সঙ্গে দ্বন্দ্বে জড়ানোয় সরকার অপসারণের দাবি বিরোধীদের। এবং সবচেয়ে কনিষ্ঠ প্রধানমন্ত্রী পেল ফ্রান্স। নিয়োগ পেলেন 34 বছর বয়সী গ্যাব্রিয়েল। নিজের ভাবমূর্তি পুনরুদ্ধার করতে চান ম্যাক্রো, মত বিশ্লেষকদের। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি তানভীর হাসান। বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে কাজ করার ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। তবে নির্বাচনের সব বড় দল অংশ না নেয় হতাশা প্রকাশ করে ভোটে অনিয়মের অভিযোগ তদন্তের আহ্বান জানিয়েছে জোটটি। একই সঙ্গে নির্বাচন ঘিরে যে সহিংসতা হয়েছে বিবৃতির মাধ্যমে তার নিন্দা জানিয়েছে ইইউ। রোববার দিনভর ভোট উৎসবের মাধ্যমে নিজেদের পছন্দের প্রার্থীকে বেছে নেন বাংলাদেশের মানুষ। কেন্দ্রে কেন্দ্রে ঘুরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করেন বিভিন্ন দেশ থেকে আসা পর্যবেক্ষকেরা। এমনকি নির্বাচন প্রক্রিয়া আন্তর্জাতিক মানের, অবাধ ও স্বচ্ছতার সঙ্গে অনুষ্ঠিত হয়েছে বলেও জানান তারা। এরই ধারাবাহিকতায় এবার বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে রাজনৈতিক, মানবাধিকার ও ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কাজ করে যাওয়ার ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এ বিষয়ে এক বিবৃতিতে ইইউ জানায়, বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়ন সম্পর্ক অংশীদারিত্ব, গণতন্ত্র, মানবাধিকার এবং আইনের শাসনের মূল্যবোধ দ্বারা প্রতিষ্ঠিত। আন্তর্জাতিক মানবাধিকারের প্রতি সম্মান জানানোর পাশাপাশি দেশের কল্যাণে সব রাজনৈতিক দলকে শান্তিপূর্ণ সংলাপের মাধ্যমে সমাধানে আসা উচিত বলে মনে করে জোটটি। আর তাই রাজনৈতিক দ্বিধাদ্বন্দ্ব ভুলে বাংলাদেশের উন্নয়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে ইইউ। তবে নির্বাচন ঘিরে যে সহিংসতা হয়েছে তার নিন্দা জানিয়েছে জোটের বিশেষজ্ঞ দল। একই সঙ্গে জড়িতদের শাস্তির মুখোমুখি করার আহ্বান জানিয়েছে তারা। অন্যদিকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ এই নির্বাচনে সব বড় দল অংশগ্রহণ না করায় হতাশা প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন। পাশাপাশি নির্বাচনে যেসব অনিয়মের অভিযোগ উঠেছে তার পূর্ণ তদন্ত নিশ্চিতের আহ্বান জানিয়েছে ইইউ। মৌসুমী সাথী, সময় সংবাদ। ঝকমকে সব বরফের ভাস্কর্য, যেন এক রূপকথার দেশ। চীনের আন্তর্জাতিক বরফ এবং তুষার উৎসবের খবর থাকছে সংবাদের শেষাংশে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপিদের শপথ অনুষ্ঠানের খবর। শপথ নিতে জাতীয় সংসদ ভবনে আসছেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। সেখানে আছেন রিপোর্টার ফারুক ভুঁইয়া রবিন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সংসদ নির্বাচনে ভোট গ্রহণের 3 দিনের মাথায় কিন্তু যে সংসদ সদস্যদের যে শপথ সেটি কিন্তু যে অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেটি সংসদ সূচি অনুযায়ী যেটি জানানো হয়েছে যে আজ সকাল 10টা নাগাদ এই শপথ গ্রহণের যে আনুষ্ঠানিকতা সেটি আসলে যে শুরু হবে এই সংসদ ভবনে। তবে এরই মধ্যে কিন্তু অনেক সংসদ সদস্যরা তারা কিন্তু যে আসতে শুরু করেছেন। আমরা কিন্তু এখানে যেমন অভিজ্ঞ পার্লামেন্টেরিয়ান যারা রয়েছেন দীর্ঘদিনের, তাদেরকে যেমন আসতে দেখেছি, ঠিক একইভাবে নবীন যারা বা কিংবা প্রথমবারের মতন যে সংসদ সদস্য হিসাবে যারা নির্বাচিত হয়েছেন তারাও কিন্তু যে এরই মধ্যে আসতে শুরু করেছেন। এবং একটি বিষয় যদি জানাতে চাই, একদিকে যেমন আমরা দেখেছি বিশ্ব ক্রিকেটের তারকা সাকিব আল হাসানের মতন যে অনেক নবীন সংসদ সদস্যরা যেমন শপথ নেওয়ার জন্য এর মধ্যে চলে এসেছেন, ঠিক একইভাবে আমির হোসেন আমুর মতন যারা অভিজ্ঞ প্রবীণ পার্লামেন্টেরিয়ান তারাও কিন্তু এরই মধ্যে যে সংসদ ভবনে এসে পৌঁছেছেন এবং যে ধীরে ধীরে কিন্তু যে সংসদ সদস্যরা আসতে শুরু করেছেন। এবং এখন কিন্তু আমরা যেটি দেখতে পেলাম যে নারায়ণগঞ্জ 1 আসন থেকে যে নির্বাচিত সংসদ সদস্য বস্ত্র পাট মন্ত্রী গোলাম দস্তগীর, তিনি কিন্তু যে এখানে এসে পৌঁছেছেন। এর বাইরেও কিন্তু যে আরও কয়েকজন সংসদ সদস্যকে কিন্তু আমরা যেটি দেখতে পাচ্ছি যে তারা কিন্তু আসছেন। একটি বিষয় যদি আপনাদেরকে জানাতে চাই, ধীরে ধীরে
আজকে কিন্তু যে শপথ গ্রহণের আনুষ্ঠানিকতার পাশাপাশি আরও কিছু যেই মানে ধাপ রয়েছে যে সংসদ পরিচালনা কার্যক্রমের, সেইগুলো কিন্তু যে একে একে সম্পন্ন হবে এবং সেই জায়গায় সংসদ নেতা নির্বাচন হওয়া, সে কাজটিও কিন্তু যে আজকে সম্পন্ন হওয়ার কথা রয়েছে। এবং আমরা কিন্তু যারা সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার জন্য এসেছেন তাদের অনেকের সঙ্গে কিন্তু যে কথা বলছিলাম, তো তারা যে কথাটি বলছেন, যেহেতু মানে অনেক ক্ষেত্রেই যেটি দেখা যাচ্ছে যে মানে নির্বাচনের সময় বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণর মধ্য দিয়ে কিন্তু যে অনেক আসনে যে অনেক সংসদ সদস্যকে মানে সংসদে আসতে হয়েছে, তো সেই জায়গায় তাদের মধ্যে অনেকটা যে নির্ভার বা স্বস্তির ছাপ কিন্তু দেখা গিয়েছিল। এবং তারা যে কথাটি বলছেন যে তারা চাইবেন এই সংসদের জন্য জনগণের কণ্ঠস্বর হিসেবে কাজ করেন এবং যে তাদের যে শপথ, অর্থাৎ যে মানে সংবিধান রক্ষা করা কিংবা বাংলাদেশ রাষ্ট্রের প্রতি যে আনুগত্য প্রকাশ, সেই শপথের মর্যাদা রক্ষা করার জন্য তারা তাদের দায়িত্ব পালনের ক্ষেত্রে যে সর্বোচ্চ সচেষ্ট থাকবেন এবং একই সঙ্গে তাদের নিজ এলাকার মানুষের প্রতি তাদের যে দায়িত্ববোধ কিংবা যে তাদের যে কর্তব্যবোধ, সেটা তারা তাদের যে সংসদ সদস্য হিসাবে তারা তাদের দায়িত্ব পালনকালে সেটি পূরণ করার চেষ্টা করবেন এবং তাদের যে শপথের মর্যাদা যেন অক্ষুণ্ণ থাকে, সেই বিষয়টির প্রতি তারা সর্বোচ্চ খেয়াল রাখবেন। এই বিষয়টি কিন্তু যে আমরা তাদের কথাবার্তায় সেটি কিন্তু আমরা যেটি দেখতে পেয়েছি। এবং একটি বিষয় কিন্তু আপনাদেরকে যদি জানাতে চাই যে আজকে যেমন যে সংসদের আনুষ্ঠানিকতা বা মানে শপথ গ্রহণ কার্যক্রমের আনুষ্ঠানিকতা হবে, ঠিক এরপরে কিন্তু যে বাংলাদেশ আজকের মানে এবারের সংসদ নির্বাচনে যারা সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন, অর্থাৎ সংখ্যাগরিষ্ঠ দল বাংলাদেশ আওয়ামী লীগের আয়োজনে কিন্তু যে একটি জনসভা বিকেলে হওয়ার কথা রয়েছে, সেটি হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে যে জনসভাটি অনুষ্ঠিত হবে, সেখানে কিন্তু যে আওয়ামী লীগ তাদের যে সংসদ নির্বাচনের যে বিজয় উদযাপন, সেটির একটু রূপ দিতে চায়। এবং একই সঙ্গে কিন্তু যে আগামীকাল নতুন মন্ত্রিসভা গঠন হবে এবং সেই নতুন মন্ত্রিসভার শপথ আগামীকাল সন্ধ্যা 7টা নাগাদ হওয়ার কথা রয়েছে। তো এই যে সব কিছু মিলেই কিন্তু যে আমরা যেটি দেখতে পাচ্ছি যে নতুন সংসদ সদস্য হিসাবে যারা শপথ নিচ্ছেন তাদের মধ্যে যেমন বেশ উৎসাহ, উদ্দীপনা বা উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে, ঠিক একইভাবে পুরনো যারা সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হয়েছেন তাদের মধ্যেও এক ধরনের উচ্ছ্বসিত মনোভাব কিন্তু আমরা দেখতে পেয়েছি। এবং তারা যে কথাটি বলছেন যে তারা দীর্ঘদিন যাবৎ জনগণের পাশে থেকে এবং যে সংসদ সদস্য হিসাবে বা জনগণের নির্বাচিত প্রতিনিধি হিসাবে তারা তাদের যে দায়িত্ব পালন করছিলেন এবং একই সঙ্গে গত 1.5 দশকে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার ফলে জনগণের প্রতি তাদের যে দায়বদ্ধতা সরকার যেটি পালন করছিল, সেই জায়গা থেকে জনগণ তাদের প্রতি যে ইতিবাচক রায় দিয়েছে সেটি তাদের জন্য একটি স্বস্তির বিষয় এবং তাদের যে কার্যক্রম জনগণ ইতিবাচকভাবে বিচার করেছে, জনগণ ইতিবাচকভাবে বিবেচনা করেছে বলেই তাদেরকে আবারও নির্বাচিত করে সংসদে পাঠিয়েছে। সেই মানে প্রতিক্রিয়া কিন্তু তারা জানিয়েছেন এবং সেই জায়গায় তারা বলছেন যে আগামীর দিনগুলোতেও তারা চাইবেন তাদের ভূমিকা যেন একই রকম থাকে, জনকল্যাণে যেন তাদের ভূমিকা থাকে। আমরা একটু দেখতে পেলাম যে আমরা একটু যারা সংসদ সদস্য হিসেবে প্রতিনিধিত্ব শপথ নেবেন তাদের কারো করে একটু প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব। পরিকল্পনা মন্ত্রী এসেছেন, তার এম এ মান্নান স্যার, আজকে শপথ নিচ্ছেন, আপনার নতুন সংসদে ভূমিকাটা কিনবে বা জনগণের তো অনেক প্রত্যাশা এই সংসদের কাছে। এটা তো আমার চতুর্থবার, সুতরাং ভূমিকা আগে যা ছিল মোটামুটি তাই। আমার দল, সরকার প্রধান, দলের প্রধান, আমাদের যে সকল ইশতেহারে বিষয় আশয় আছে এইগুলো আমি কিছু আমাদের সেগুলো আমি তুলে ধরবো। বিশেষ করে আমার এলাকা, গ্রামীণ এলাকা, হাওর এলাকা, সেই বিষয়গুলো আমি তুলে ধরবো। একজন মানে যে সংসদ সদস্য যিনি একই সঙ্গে বর্তমান ক্যাবিনেটে তিনি মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করছেন, ক্যাবিনেট সদস্য হিসাবে দায়িত্ব পালন করছেন, যে তার কথাই কিন্তু আমরা যেটি দেখতে পাচ্ছিলাম যে তারা কেবলমাত্র যে সংসদে একজন আইন প্রণেতা হিসাবে যেমন দায়িত্ব পালন করবেন, ঠিক একইভাবে কিন্তু যে তারা চাইবেন যে সংসদে যেন তারা যেন যে প্রান্তিক মানুষের যে কণ্ঠস্বর হিসাবে যেন দায়িত্ব পালন করেন, সেই বিষয়গুলো কিন্তু যে তাদের কর্তব্য তাদের বক্তব্যের মধ্যে পড়ছে। অর্থাৎ যে সংসদ সদস্যরা আজকে শপথ নিতে আসছেন
তারা কিন্তু যে একদিকে যেমন প্রবীণ হোক কিংবা নবীন হোক সবার কিন্তু যে অভিন্ন কথা, তারা যেই সংসদের মর্যাদা রক্ষা করার স্বার্থে এবং জনগণের কণ্ঠস্বর হিসেবে সংসদে ভূমিকা রাখবেন। এবং একই বিষয়ে কিন্তু জানাতে চাই, আজকে যেমন যে সংখ্যাগরিষ্ঠ পাওয়া দল আওয়ামী লীগের সংসদ সদস্যরা যেমন শপথ নেবেন, একইভাবে কিন্তু যে সংসদে মানে এতদিন যাবৎ বিরোধী দল হিসেবে দায়িত্ব পালন করা যে জাতীয় পার্টি, তাদের সংসদ সদস্যরাও কিন্তু যে অবশেষে আজকে সংসদ গ্রহণের শপথ নেওয়ার কিন্তু যে একটি সিদ্ধান্ত নিয়েছেন। তো এই ছিল আমার কাছে সবশেষ খবরাখবর। পাশাপাশি স্বতন্ত্র সংসদ সদস্যরা কিন্তু একে একে আসছেন তাদের শপথ নেওয়ার জন্য। পরবর্তী খবরাখবর আমরা আরও জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম জাতীয় সংসদ ভবনে। ইকুয়েডরে বন্দুক হাতে টেলিভিশন কর্মীদের জিম্মি করে একদল অস্ত্রধারী। চাঞ্চল্যকর এই ঘটনাটি সরাসরি সম্প্রচার করেছে টিভি কর্তৃপক্ষ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় তারা। এই ঘটনায় জড়িত সন্দেহে বেশ কয়েকজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এর আগে দেশটির কারাগার থেকে সন্ত্রাসী পালিয়ে যাওয়ার জেরে 60 দিনের জরুরি অবস্থা জারি করে প্রেসিডেন্ট নোবোয়া। স্থানীয় সময় মঙ্গলবার এভাবেই মুখোশ পরে হাতে অস্ত্র নিয়ে টেলিভিশন চ্যানেলের স্টুডিওতে প্রবেশ করে কর্মীদের জিম্মি করে একদল বন্দুকধারী। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে লাতিন আমেরিকার দেশ ইকুয়েডরের গুয়াকিল শহরে। শ্বাসরুদ্ধকর এ পরিস্থিতি সরাসরি সম্প্রচার করে টিসি চ্যানেলটি। তবে সম্প্রচার বন্ধ হওয়ার আগে দেখা যায় জিম্মিদের মাটিতে শুইয়ে নানা ধরনের হুমকি দেন তারা। কর্তৃপক্ষ জানায়, পুলিশের উপস্থিতি টের পেয়ে এক পর্যায়ে পালিয়ে যায় অস্ত্রধারীরা। এ ঘটনায় জড়িত সন্দেহে বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। এর আগে রোববার দেশটির কারাগার থেকে পালিয়ে যায় একটি অপরাধ চক্রের নেতা এডলফে মাসিয়াস। জানা গেছে, টানা 34 বছরের কারাদণ্ড ভোগ করছিলেন তিনি। এরপর দেশটিতে 60 দিনের জরুরি অবস্থা জারি করেন প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়া। এ সময় তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সরকারকে কি করতে হবে না হবে সেটা অভিযুক্ত মাদক পাচারকারী, হিটম্যান ও সংঘবদ্ধ অপরাধী চক্রের সদস্যরা বলে দেবেন। সেই দিন এখন আর নেই। এদিকে দেশজুড়ে জরুরি অবস্থার কারণে সড়ক ও কারাগারে সামরিক সদস্যদের মোতায়েন করা হয়েছে। পুরো দেশে রাতের বেলায় জারি থাকবে কারফিউ। অন্যদিকে কুখ্যাত সেই অপরাধী পালিয়ে যাওয়ার সঙ্গে টেলিভিশন স্টুডিওতে প্রবেশ করা বন্দুকধারীদের কোনো সম্পৃক্ততা রয়েছে কিনা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। বিশ্লেষকরা বলছেন, দেশটির আইনশৃঙ্খলা বাহিনীর চরম অবনতির কারণে নিরাপত্তাহীনতায় ভুগছেন নাগরিকরা। গেল বছর নভেম্বরে ইকুয়েডরের প্রেসিডেন্টের দায়িত্ব নেন তরুণ ব্যবসায়ী ও রাজনীতিক নোবোয়া। সে সময় দেশটির আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করার কথা জানান তিনি। ক্ষমতায় আসার পর এটি নোবোয়ার সবচেয়ে কঠোর পদক্ষেপ। 2021 সালের পর ইকুয়েডরের কারাগারগুলোয় বিভিন্ন মাদক ও অপরাধী চক্রের সদস্যদের দাঙ্গা হাঙ্গামায় প্রাণ গেছে 400-র বেশি বন্দীর। মৌসুমীর সাথী, সময় সংবাদ। ফিলিস্তিনি ইস্যুতে সমাধানের পথে আসলে ইসরায়েলকে স্বীকৃতি দেবে আরব দেশগুলো। মধ্যপ্রাচ্য সফরে গিয়ে তেল আবিবকে এমন বার্তা দিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। পাশাপাশি গাজাবাসীর সুরক্ষা নিশ্চিতে নেতানিয়াহুর প্রতি আহ্বান জানান তিনি। তবে ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার গণহত্যার অভিযোগ মানতে নারাজ ব্লিংকেন। এদিকে মঙ্গলবারও গাজা উপত্যকায় বর্বরোচিত হামলায় চালায় দখলদার সেনারা। চলমান রক্তক্ষয়ী যুদ্ধ শুরু হওয়ার পর চতুর্থবার মধ্যপ্রাচ্য সফর করছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। বরাবরের মতোই এবারও দুমুখ সাপের ভূমিকায় তিনি। মঙ্গলবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেন ব্লিংকেন। বলেন, আরব দেশগুলোর স্বীকৃতি পাওয়ার সুযোগ রয়েছে ইসরায়েলের সামনে। 7 অক্টোবরের মতো ঘটনা যেন আর না ঘটে সেদিকে লক্ষ্য রাখার পাশাপাশি ভালো ভবিষ্যতের জন্য কাজ করতে হবে বলেও জানান ব্লিংকেন। একই দিন যুক্তরাষ্ট্র যুদ্ধ বন্ধ হওয়া সমর্থন করে না বলে জানায় হোয়াইট হাউস। গাজায় নারকীয় হত্যাযজ্ঞ বন্ধে আবারও আন্তর্জাতিক মহলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত রিয়াদ মনসুর। এদিকে গাজায় গণহত্যা মামলায় চলতি সপ্তাহে আন্তর্জাতিক বিচারিক আদালতের মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল, এমনটাই জানিয়েছেন সংশ্লিষ্টরা। মৌসুমীর সাথী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ে আরও থাকছে, অভিবাসন নীতিতে পরিবর্তন আনছে জার্মান সরকার। আশ্রয়ের আবেদন প্রত্যাখ্যাতদের ফেরত পাঠানো হবে নিজ নিজ দেশে। দক্ষ কর্মী আকর্ষণে আইন সংস্কার। ভারত মালদ্বীপ উত্তেজনা বাড়ছে। ভারতীয়রা বয়কটের ডাক দেয় এবার চীনের দ্বারস্থ হয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। দেশটিকে মালে ভ্রমণে বেশি করে পর্যটক পাঠানোর অনুরোধ জানিয়েছেন তিনি। এদিকে ভারতের সঙ্গে দ্বন্দ্বে জড়ানোয় প্রেসিডেন্ট মুইজ্জুকে অপসারণের দাবি জানিয়েছেন মালদ্বীপের বিরোধী দলীয় রাজনীতিকরা।
2 দিন আগেও মালদ্বীপ ছিল ভারতীয় পর্যটকদের প্রধান গন্তব্যস্থল, যদিও এক ঘটনায় তা বয়কটের রূপ নিয়েছে। ঘটনার সূত্রপাত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এক পোস্টকে কেন্দ্র করে। সম্প্রতি কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপ সফরে যান মোদী। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তিনি বলেন, যারা ঘুরতে পছন্দ করেন তাদের অবশ্যই লাক্ষাদ্বীপ ভ্রমণ করা উচিত। এরপরই সামাজিক মাধ্যমে মালদ্বীপের পরিবর্তে লাক্ষাদ্বীপ ভ্রমণের পোস্ট ভাইরাল হতে থাকে। মালদ্বীপ প্রসঙ্গ আসায় পাল্টা প্রতিক্রিয়া আসতে থাকে দেশটি থেকে। স্বয়ং মালদ্বীপ সরকারের কয়েকজন মন্ত্রী মোদীকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে বসেন, যদিও তাদেরকে বহিষ্কারের কথা জানিয়েছে মালদ্বীপ সরকার। বহিষ্কার করা হলেও এমন ঘটনায় ক্ষেপেছে ভারত। দিল্লিতে নিযুক্ত মালের রাষ্ট্রদূতকে ডেকে প্রতিবাদ জানানো হয়েছে। বর্তমানে সামাজিক মাধ্যমে মালদ্বীপ বয়কটের ডাক দিয়েছে ভারতবাসী। ভারতের বৃহত্তম ভ্রমণ এজেন্সি মালদ্বীপে ফ্লাইট বুকিং অনির্দিষ্টকালের জন্য স্থগিতের ঘোষণা দিয়েছে। এতে দেশটিতে পর্যটকের সংকট দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এমন অবস্থায় চীনের দ্বারস্থ হয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজু। চীন সফরে থাকা মুইজু দেশটিকে মালদ্বীপ ভ্রমণে বেশি করে পর্যটক পাঠানোর অনুরোধ জানিয়েছেন। এদিকে ভারতের সঙ্গে বর্তমান সরকারের দ্বন্দ্ব কোনোভাবেই মেনে নিতে পারছে না মালদ্বীপের বিরোধী রাজনৈতিক দলগুলো। প্রেসিডেন্ট মুইজুকে অপসারণ করতে মালদ্বীপের প্রধান বিরোধী দল মালদিভিয়ান ডেমোক্রেটিক পার্টির অন্যতম নেতা মোহাম্মদ আজিম পার্লামেন্টে অনাস্থা প্রস্তাব উত্থাপনের জন্য দলের এমপিদের প্রতি আহ্বান জানিয়েছেন। রাহানুল রানা, সময় সংবাদ। ভুটানের পার্লামেন্ট নির্বাচনে বেসরকারিভাবে জয় পেয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেরিং তোবগের দল পিপলস ডেমোক্রেটিক পার্টি পিডিপি। স্থানীয় সংবাদ মাধ্যমে বরাতে জানা যায়, দেশটিতে সরকারিভাবে এখনও ফলাফল ঘোষণা না করা হলেও প্রাথমিক গণনায় প্রায় 2/3 আসন পেয়েছে পিডিপি। এতে দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী হওয়ার পথ সুগম হল পরিবেশবাদী তোবগের। জাতীয় পরিষদের 47টি আসনের মধ্যে 30টি পিডিপি পেয়েছে, বাকি 17টি আসন পেয়েছে ভুটান টেন্ড্রেল পার্টি বিটিপি। নির্বাচনে জয়লাভ করা এরই মধ্যে পিডিপিকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হলেন 34 বছর বয়সী গ্যাব্রিয়েল আত্তাল। এর মাধ্যমে দেশটির সবচেয়ে কনিষ্ঠ প্রধানমন্ত্রী হওয়া রেকর্ড গড়লেন তিনি। জানা গেছে, আগামী জুনে ইউরোপীয় পার্লামেন্টের গুরুত্বপূর্ণ নির্বাচনে ফ্রান্স সরকারকে নেতৃত্ব দেবেন গ্যাব্রিয়েল। তবে বিশ্লেষকদের ধারণা, নিজের জনপ্রিয়তা পুনরুদ্ধার করতে তাকে নিয়োগ দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। মোহাম্মদ লুৎফুর রহমান বাবুর রিপোর্টে বিস্তারিত। ফ্রান্সের সদ্য সাবেক প্রধানমন্ত্রী এলিজাবেথ বোর্নের পদত্যাগের পর কে নেবেন প্রধানমন্ত্রীর দায়িত্ব, তা নিয়ে চলছিল নানা জল্পনা কল্পনা। সবচেয়ে বেশি যার নাম শোনা যাচ্ছিল তিনি গ্যাব্রিয়েল আতাল। অবশেষে সব নাটকীয়তার অবসান ঘটিয়ে ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন 34 বছর বয়সী এই রাজনীতিক। এর মধ্য দিয়ে দেশটির কনিষ্ঠ প্রধানমন্ত্রী হওয়ার রেকর্ড গড়লেন তিনি। বিশ্লেষকদের মতে, তাকে নিয়োগের মাধ্যমে নিজের জনপ্রিয়তা পুনরুদ্ধার করতে চাইছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, এমনটা জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। স্থানীয় সময় মঙ্গলবার গ্যাব্রিয়েলকে নিয়োগ দেন ম্যাক্রো। প্রধানমন্ত্রীর দায়িত্ব নেয়ার আগে এতদিন দেশটির শিক্ষামন্ত্রীর পদে দায়িত্বরত ছিলেন তিনি। দায়িত্ব নেয়ার পর জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণের প্রতিশ্রুতি দেন তিনি। জানা গেছে, গ্যাব্রিয়েলের আগে ফ্রান্সের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী ছিলেন সমাজতান্ত্রিক লরেন ফেবিয়াস। 1984 সালে তাকে নিয়োগ দেন ফ্র্যাঙ্কোজ মিতারান। দায়িত্ব গ্রহণের সময় লরেন্টের বয়স ছিল 37 বছর। যে প্রেক্ষাপটে আমি দায়িত্ব গ্রহণ করেছি সে সম্পর্কে আমি ভালোভাবে সচেতন। অনেক ফরাসি নাগরিক দেশের উপর আস্থা রাখতে পারছেন না, এমনকি ভবিষ্যৎ নিয়েও সংশয়ের মধ্যে রয়েছেন। তবে সংশয়ের কোনো কারণ নেই। আগামী জুনে ইউরোপীয় পার্লামেন্টের গুরুত্বপূর্ণ নির্বাচনে ফ্রান্স সরকারকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব থাকবে গ্যাব্রিয়েল আতালের হাতে। জানা গেছে, 10 বছর আগে তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন উপদেষ্টা এবং সমাজতন্ত্রীদের কার্ড বহনকারী একজন সদস্য ছিলেন মাত্র। একজন রাজনীতিবিদ হিসেবে গ্যাব্রিয়েলের সাফল্য চোখে পড়ার মতো বলেও জানান অনেকে। মোহাম্মদ লুৎফুর রহমান বাবু, সময় সংবাদ, প্যারিস। গুপ্তচর বৃত্তির দায়ে মার্কিন নৌবাহিনীর এক কর্মকর্তাকে 27 মাসের কারাদণ্ড দিয়েছেন যুক্তরাষ্ট্রের একটি আদালত। 26 বছর বয়সী ওই কর্মকর্তা 2021 থেকে 2023 সালের মধ্যে চীনকে গোপন তথ্য সরবরাহ করেন বলে অভিযোগ আনা হয়েছে। যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চলমান অন্তদ্বন্দ্বের কারণে প্রায়ই উঠে আসে গুপ্তচর বৃত্তির বিষয়টি। এবার চীনকে গোপন সামরিক তথ্য সরবরাহের অভিযোগে মার্কিন নৌবাহিনীর এক কর্মকর্তাকে 27 মাসের কারাদণ্ড দিয়েছেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি আদালত। ওয়েনহেং ঝাও নামের 26 বছর বয়সী ওই নৌ কর্মকর্তা গুপ্তচর বৃত্তির দায় স্বীকার করেছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।
ওয়েনহিং ঝাও ক্যালিফোর্নিয়ার নৌঘাঁটিতে কর্মরত ছিলেন। গেল বছরের অক্টোবরে তাকে চীনের কাছে অর্থের বিনিময়ে গোপন সামরিক তথ্য পাচারের অভিযোগে গ্রেফতার করা হয়। মার্কিন সশস্ত্র বাহিনীর কর্মকর্তারা জানান 2021 থেকে 2023 সাল পর্যন্ত ঝাও ভারতের প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মার্কিন নৌবাহিনীর বিভিন্ন সামরিক মহড়ার তথ্য চীনের কাছে পাচার করেন। এছাড়াও জাপানের ওকিনাওয়া দ্বীপে অবস্থিত মার্কিন সেনাঘাঁটির রাডার সিস্টেমের ইলেকট্রনিক ডায়াগ্রাম ও ব্লুপ্রিন্টও পাঠান চীনের কাছে। মার্কিন বিচার বিভাগ জানিয়েছে ঝাওয়ের কাছে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্যের স্থাপনায় প্রবেশের ছাড়পত্র ছিল। পোর্ট হুয়েনেমের ভেঞ্চুরা কাউন্টির নৌঘাঁটিতে কাজ করার সময় তথ্য সংগ্রহের জন্য সবার প্রবেশ নিষিদ্ধ এমন সামরিক ও নৌ স্থাপনায় প্রবেশ করেন তিনি। এছাড়াও ঝাও চীনে তথ্য পাঠানোর জন্য অত্যাধুনিক যোগাযোগ পদ্ধতি ব্যবহার করতেন। তথ্য পাঠানোর পরপরই সেগুলোর সকল প্রমাণও ধ্বংস করে ফেলতেন। এই কাজের জন্য তাকে 2021 সালের আগস্ট থেকে 2023 সালের মে মাসের মধ্যে 14 দফায় প্রায় $15,000 অর্থ দেয় চীন, এমনটাই জানায় যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। অন্তরা সেন, সময় সংবাদ। চলতি বছর অভিবাসন নীতিতে পরিবর্তন আনতে যাচ্ছে জার্মান সরকার। এতে আশ্রয়ের আবেদন প্রত্যাখ্যাতদের ফেরত পাঠানো হবে নিজ নির্দেশে। পরিবার বা অন্য কোথাও অর্থ পাঠানো ঠেকাতে চালু করা হবে সোশ্যাল কার্ড। তবে এত দুঃসংবাদের মাঝেও থাকছে সুখবর। দক্ষ কর্মীদের অভিবাসন প্রক্রিয়া সহজ করবে দেশটির সরকার। চাকরি খোঁজার জন্য 1 বছরের ভিসা পাবেন অভিবাসীরা। এমনকি সহজ হবে আবেদনকারীদের পরিবারের সদস্য নেওয়ার ব্যবস্থাও। জার্মানি থেকে বিটু বড়ুয়ার রিপোর্টে বিস্তারিত। আশ্রয় প্রার্থীদের জন্য চলতি বছরে আরও কঠিন হতে যাচ্ছে জার্মানির অভিবাসন প্রক্রিয়া। অভিবাসন নীতিতে বেশ কিছু পরিবর্তন আনতে যাচ্ছে দেশটির সরকার। এতে আশ্রয় প্রার্থীদের জন্য দুঃসংবাদ থাকলেও সহজ হবে দক্ষ কর্মীদের অভিবাসন। এ বিষয়ে জার্মানির চ্যান্সেলর ওলাফ শোলজ বলেন, নতুন বছরটি আশ্রয় আবেদন প্রত্যাখ্যাতদের জন্য কঠিন হতে যাচ্ছে। গেল ডিসেম্বরে ডেয়ার স্পিগেল ম্যাগাজিনকে দেয়া সাক্ষাৎকারে তিনি জানান, যাদের আবেদন গ্রহণ করা হয়নি তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর পক্ষে অবস্থান নিয়েছে জার্মান সরকার। সরকারি হিসেবে 2023 সালে 13,500-এরও বেশি মানুষকে ফেরত পাঠিয়েছে জার্মানি। প্রত্যাবাসন উন্নয়ন আইন নামের একটি বিল পাশ হলে সংখ্যাটি আরও বাড়তে পারে বলে ধারণা সংশ্লিষ্টদের। এই আইনে আগে থেকে ফেরত পাঠানোর ঘোষণা দেয়া হবে না। পাশাপাশি যাদের ফেরত পাঠানো হবে তাদের তল্লাশি ও ব্যক্তিগত সম্পত্তি জব্দের বাড়তি ক্ষমতা পাবে পুলিশ। অপরাধীদের ক্ষেত্রে প্রত্যাবাসন আরও দ্রুত হবে বলেও জানা গেছে। এখানেই শেষ নয়, ব্যাংকের মাধ্যমে ক্যাশ বা নগদ অর্থ প্রদানের বদলে কার্ড ব্যবস্থা চালুর পরিকল্পনা করছে জার্মানির বিভিন্ন রাজ্য, যাতে আশ্রয় আবেদনকারীরা তাদের পরিবার বা অন্য কাউকে অর্থ পাঠাতে না পারে। এদিকে অভিবাসন আইনের নীতিতে পরিবর্তন আনার সঙ্গে সঙ্গে আশ্রয় আবেদন প্রক্রিয়ায় গতি আনতে চায় জার্মানি। বর্তমানে একটি আশ্রয় আবেদন প্রক্রিয়া শেষ হতে 2 বছরেরও বেশি পর্যন্ত সময় লাগে। প্রস্তাবিত আইনে তা 3 মাস থেকে 6 মাসে নামিয়ে আনার কথা বলা হয়েছে। অন্যদিকে আশ্রয় প্রার্থীদের জন্য পরিস্থিতি কঠিন হয়ে উঠলেও দক্ষ কর্মীদের আকর্ষণে সম্প্রতি আইনে বেশ কিছু সংস্কার আনা হয়েছে। ভাষাগত দক্ষতা, পেশাগত অভিজ্ঞতার ভিত্তিতে পয়েন্ট ব্যবস্থা চালু করা হচ্ছে, যার মাধ্যমে অভিবাসীরা চাকরি খোঁজার জন্য 1 বছরের ভিসা পাবেন। অভিবাসন নীতির সংস্কারের আওতায় আগামী মার্চ থেকে বিদেশিরা দক্ষতার ভিত্তিতে সরাসরি জার্মানিতে গিয়ে চাকরিতে যোগ দিতে পারবেন। এমনকি সহজ হবে আবেদনকারীদের পরিবারের সদস্য আনার প্রক্রিয়াও। ব্যয় বহনের সামর্থ্যের প্রমাণ দিতে পারলে কর্মীরা তাদের উপর নির্ভরশীলদের নিয়ে 3 বছরের বসবাসের অনুমতি পাবেন। অভিবাসন নীতির সংস্কারের আওতায় আগামী মার্চ থেকে বিদেশিরা দক্ষতার ভিত্তিতে সরাসরি জার্মানিতে গিয়ে চাকরিতে যোগ দিতে পারবেন। এমনকি সহজ হবে আবেদনকারীদের পরিবারের সদস্য আনার প্রক্রিয়াও। ব্যয় বহনের সামর্থ্যের প্রমাণ দিতে পারলে কর্মীরা তাদের উপর নির্ভরশীলদের নিয়ে 3 বছরের বসবাসের অনুমতি পাবেন। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রে আবারও গুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত 3 জন নিহত ও বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। সোমবার স্থানীয় সময় সন্ধ্যায় মিনেসোটা অঙ্গরাজ্যে হোটেলের পার্কিং লটে এই গুলির ঘটনা ঘটে। এ সময় হামলাকারীও নিহত হয়েছে। যুক্তরাষ্ট্রে আশঙ্কাজনক হারে বাড়ছে গুলির ঘটনা। প্রায় প্রতিদিনই বন্দুক সহিংসতায় ঝরছে প্রাণ। এবার মিনেসোটা অঙ্গরাজ্যে গুলিতে কয়েকজন হতাহত হয়েছেন।
সোমবার স্থানীয় সময় সন্ধ্যা 6:30টার দিকে অঙ্গরাজ্যের ক্লোকেট শহরের একটি হোটেলের পার্কিং লটে কয়েক রাউন্ড গুলির শব্দ শুনে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী এসে কয়েকজনকে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পায়। তাদের নিয়ে যাওয়া হয় হাসপাতালে। পরে এক বিবৃতিতে সেন্ট লুইস কাউন্টির পুলিশ প্রধান জানান, গুলিতে সন্দেহভাজন হামলাকারী সহ কয়েকজন নিহত হয়েছেন। আহতদের অবস্থা গুরুতর হওয়ায় নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটনাস্থল থেকে হামলায় ব্যবহৃত বন্দুক উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ। গেল বছর বন্দুক সহিংসতায় যুক্তরাষ্ট্রে ৪৩,৯৮৫ জন নিহত হয়েছেন। প্রতিদিন গড়ে প্রাণ হারিয়েছেন ১২০ জনের বেশি। আর চলতি বছর এ পর্যন্ত ৯০০-র বেশি মানুষ বন্দুক সহিংসতায় মারা গেছেন। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের টেক্সাসে একটি হোটেলে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ২১ জন আহত হয়েছেন। সোমবার স্থানীয় সময় বিকেলে বিকট শব্দে বিস্ফোরণে পুরো এলাকা কেঁপে ওঠে। এ সময় হোটেলের কিছু অংশ ভেঙে পড়ে রাস্তায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকর্মীরা। আহতদের নিয়ে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি। কলকাতায় শুরু হয়েছে আন্তর্জাতিক কেবল টিভি মেগা এক্সিবিশন ২০২৪। বিশ্ব বাংলা প্রাঙ্গণে আয়োজিত মেলা চলবে ১১ই জানুয়ারি পর্যন্ত। বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা সহ সার্কভুক্ত বহু দেশ আয়োজনে অংশ নিয়েছে। বিশ্বজিৎ দাসের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। অবাক হলেও সত্যি, ভারতের এই মুহূর্তে সম্প্রচার ও কেবল টিভির বাজার ১৩.৬১ বিলিয়ন মার্কিন ডলার, যা ভারতীয় রুপিতে ১,১৪,০০০ কোটিরও বেশি। কেবল খাতকে আরও বেশি প্রযুক্তি নির্ভর করে দর্শকের কাছে পরিষেবা পৌঁছে দিতে কলকাতায় শুরু হয়েছে আন্তর্জাতিক কেবল টিভি মেগা এক্সিবিশন ২০২৪। মঙ্গলবার বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে এই আয়োজনের উদ্বোধন করেন আগত অতিথিরা। বাংলাদেশ থেকে আগত কেবল ব্যবসায়ী ও সম্প্রচার সংশ্লিষ্টরা বলছেন, কলকাতার এই মেলা আদর্শ স্থান। ডেইলি নতুন কি আসছে আর আমরা এখন যা পরিষেবা দিচ্ছি তাতে আমাদের যা যা সুবিধা অসুবিধা হচ্ছে সেটা এখানে এসে দেখে ওর একটা সলিউশনটা বের করা, সলিউশনটা পাওয়া, ওটাই আমাদের উদ্দেশ্য। আমাদের কাছেরই শহর হচ্ছে আমার কলকাতা, তো এইখানে এসে যে বড় ধরনের যে একটা প্রযুক্তি আপডেটেড ভার্সনগুলো, ডিভাইসগুলো আমরা দেখতেছি। এবারের মেলায় প্রথম দিনই নজর কেড়েছে অপটিক্যাল ফাইবার সংযুক্ত করার অত্যাধুনিক এই যন্ত্র। শুধু তাই নয়, নানা ধরনের রাউটার কিংবা কেবল আগতদের দৃষ্টি আকর্ষণ করেছে সবই। RJ6 কেবল ইউজ হতো, এখন যেই ফাইবার ইউজ হচ্ছে, তো ওই ফাইবার জয়েন করার জন্য এই মেশিনটা আছে। এই মেশিনটা আপনার ফাইবার মানে অনেক সিলিকা গ্লাস ছোট জিনিসটা জয়েন করে নেয়। বাংলাদেশের কেবল ব্যবসার সঙ্গে জড়িত ১০০-রও বেশি প্রতিনিধি এবারের মেলায় অংশ নিয়েছেন। সময়ের সঙ্গে নয়, বরং সময়ের আগে দৌড়চ্ছে প্রযুক্তি, আর এই প্রযুক্তির হাত ধরে এগিয়ে চলছেন কেবল সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। আর তারই উজ্জ্বল নিদর্শন কলকাতায় আয়োজিত এই আন্তর্জাতিক কেবল ফেয়ার। আর সেখানে সমবেত দেশ বিদেশের হাজার খানিক কেবল ব্যবসার সঙ্গে জড়িত সংশ্লিষ্টরা। তারা যেমন এখানে এসে নতুন প্রযুক্তির সঙ্গে পরিচিত হচ্ছেন, ঠিক সেরকমই আগামীতে তারা কি প্রযুক্তি ব্যবহার করে উন্নততর পরিষেবা দেবেন সেটাও তারা জানতে পারছেন। কলকাতার আন্তর্জাতিক কেবল ফেয়ার থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। অবশেষে দক্ষিণ কোরিয়ার পার্লামেন্টে কুকুরের মাংস খাওয়া এবং বেচা কেনার উপর নিষেধাজ্ঞা বিল পাশ করা হয়েছে। এই বিল পাশের মধ্য দিয়ে দক্ষিণ কোরিয়ার কুকুরের মাংস খাওয়া চিরতরে বন্ধ হতে চলেছে। তবে এই বিলের বিরুদ্ধে অবস্থান নিয়েছে কুকুরের মাংস সংশ্লিষ্টরা। গরমের দিনে কুকুরের মাংস খেলে নাকি শরীরে প্রচণ্ড শক্তি বাড়ে, এ ধরনের শত বছরের ভুল ধারণা প্রচলিত আছে দক্ষিণ কোরিয়াতে। তবে এক গবেষণায় দেখা গেছে দক্ষিণ কোরিয়ার ৯৪% মানুষ গত এক বছরে কুকুরের মাংস খাননি এবং ৯৩% বলেছেন অদূর ভবিষ্যতেও তারা এই খাবার খাবেন না। তবে দেশটির তরুণরা না খেলেও বেশিরভাগ বয়স্করাই কুকুরের মাংস খেয়ে থাকেন। তবে আধুনিক যুগের কোরিয়ানরা পোষা কুকুরকে পরিবারের সদস্য হিসেবে পালন করেন এবং কুকুরকে জবাই করে হত্যা করার তীব্র সমালোচনা করেন। মঙ্গলবার দেশটির পার্লামেন্টে শত বছরের পুরনো ও বিতর্কিত এই চর্চাকে নিষিদ্ধ করে একটি বিল পাশ হয়েছে। সংশ্লিষ্ট অধিকার কর্মীদের দাবি, মাংসের জন্য কুকুরদের ইলেকট্রিক শক অথবা ফাঁসি দিয়ে হত্যা করা হয়। তবে কুকুরের খামার মালিক ও ব্যবসায়ীদের দাবি, কুকুর জবাই করার প্রক্রিয়া আরও মানবিক এবং সহজ করার চেষ্টা করছেন।
পার্লামেন্টে এই বিলটি পাশের পর নির্দেশনায় বলা হয় এই আইন অমান্য করলে সর্বোচ্চ 3 বছরের কারাদণ্ড অথবা 22,800 মার্কিন ডলার জরিমানা দিতে হবে। তবে এই নিষেধাজ্ঞার কারণে 3,500 রেস্টুরেন্টের ব্যবসায় নেতিবাচক প্রভাব পড়বে বলে জানায় কুকুর পালনকারী খামার সমিতি। এদিকে দেশটির কৃষি মন্ত্রণালয় জানায় 2022-এর এপ্রিল পর্যন্ত 1100 খামারে 5,70,000 কুকুর লালন পালন করা হয়েছে। এই অবলা প্রাণীগুলোকে খাবার হিসেবে প্রায় 1600 রেস্টুরেন্ট পরিবেশন করা হয়। এর আগেও কুকুরের মাংস নিষিদ্ধের উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু এই শিল্পের সঙ্গে জড়িতদের প্রতিবাদে সে চেষ্টা সফল হয়নি। এই বিল বাতিলের জন্য নভেম্বরে 200 কুকুর উৎপাদনকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি প্রেসিডেন্টের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছিলেন। তবে দেশটির প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়োল নিজেও একজন পশুপ্রেমী। তিনিও তার ফার্স্ট লেডি কিম কেউন হি 6টি কুকুর ও 8টি বিড়াল পালন করেন। তারা দুজনই কুকুরের মাংস খাওয়ার ঘোর বিরোধী। নাদিম মারজান, সময় সংবাদ। 2023 সালকে ইতিহাসের সবচেয়ে উষ্ণ বছর হিসেবে আখ্যা দিয়েছে ইউরোপীয় ইউনিয়নের জলবায়ু সেবা সংস্থা। 1 লাখ বছরের মধ্যে সবচেয়ে উষ্ণ ছিল 2023 সাল। অন্যান্য বছরগুলোর তুলনায় গত বছর গড়ে প্রায় 1.5 ডিগ্রি সেলসিয়াস বেশি তাপমাত্রা ছিল। এর আগে 2016 সালকে সবচেয়ে উষ্ণ বছর হিসেবে ধরা হয়েছিল। গত বছর ভয়াবহ তাপদাহের সাক্ষী হয় ইউরোপবাসী। ইউরোপের মতো এশিয়া, আফ্রিকা ও উত্তর আমেরিকার কিছু অঞ্চলও পড়েছে প্রচণ্ড দাবদাহে। জলবায়ু পরিবর্তনের কারণে এ অবস্থা দেখা দেয় বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস বা C3S। সেবা সংস্থাটির দাবি 2023 ছিল ইতিহাসের সবচেয়ে উষ্ণতম বছর। এমনকি গত 1 লাখ বছরের তুলনায় 2023 সালের তাপমাত্রা ছিল বেশি বলে ধারণা তাদের। গেল বছরের জুলাই থেকে প্রায় প্রতিদিনই বেড়েছে বৈশ্বিক তাপমাত্রা। এছাড়া সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রাও আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে। সংস্থাটি আরও জানিয়েছে 2023 সালে ইউরোপ ও কানাডায় দাবানলের কারণে 30% বেশি কার্বন ছড়িয়ে পড়ে, যার কারণে অনেক অঞ্চলের তাপপ্রবাহ ব্যাহত হয়েছে। এর ফলে অ্যান্টার্কটিক অঞ্চলের বরফও গলে গেছে আশঙ্কাজনক হারে। বিজ্ঞানীরা আশঙ্কা করছেন 2023 সালের তুলনায় 2024 সালে আরও ভয়াবহ হারে তাপমাত্রা বাড়তে পারে। এতে বিশ্বজুড়ে ভয়াবহ রূপ নিতে পারে খরা, বন্যা ও দাবানল পরিস্থিতির। নাদিম মারজান, সময় সংবাদ। কণ্ঠের মায়া ত্যাগ করলেন সুরের জাদুকর ওস্তাদ রশিদ খান। মাত্র 56 বছর বয়সে ক্যান্সারের কাছে হার মানলেন উপমহাদেশের জনপ্রিয় শাস্ত্রীয় সঙ্গীত গুরু। কলকাতার একটি হাসপাতালে মারা গেছেন সঙ্গীতের উজ্জ্বল নক্ষত্র ওস্তাদ রশিদ খান। অন্য কোনো সুরালোকে পাড়ি দিলেন সঙ্গীতের মহারথী উস্তাদ রশিদ খান। দীর্ঘদিনের ক্যান্সারের সঙ্গে যুদ্ধের পর আর পেরে উঠলেন না। মঙ্গলবার বিকেল 4:45 কণ্ঠের মায়া ত্যাগ করে ওপারে চলে গেলেন উপমহাদেশীয় শাস্ত্রীয় সঙ্গীতের অন্যতম জনপ্রিয় এই সুরের জাদুকর। দীর্ঘদিন ধরেই প্রোস্টেট ক্যান্সারে ভুগছিলেন এই শিল্পী। হাসপাতালে থাকা অবস্থাতেই হৃদরোগে আক্রান্ত হলে অবস্থার অবনতি ঘটে। পরে তার মস্তিষ্কে রক্তক্ষরণ হলে পরিস্থিতি আরও জটিল হয়। ভেন্টিলেশনে দেয়া হলেও শেষ পর্যন্ত আর ফেরেননি উপমহাদেশের এই উজ্জ্বল নক্ষত্র। মৃত্যুর খবর শুনেই হাসপাতালে ছুটে যান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অল্প বয়সে চলে গেল, এটা আমাদের কাছে অফকোর্স খুব একটা দুঃখের। আমি মনে প্রাণে চাইতাম রশিদ রিভাইভ করুক। মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত কলকাতার পিয়ারলেস হাসপাতালে রাখা হয় প্রয়াত রশিদ খানের মরদেহ। সেখান থেকে বেরিয়ে মরদেহ নেওয়া হয় শিল্পীর বাড়িতে। বাড়িতেই ফ্রিজারে রাখা থাকবে রশিদ খানের নিথর দেহ। বুধবার সকাল 9:30 রবীন্দ্র সদনে নেওয়া হবে রশিদ খানকে। সেখানে শেষ শ্রদ্ধা জানাতে দেয়া হবে গান স্যালুট। পরে টালিগঞ্জ কবরস্থানে তাকে দাফন করা হবে। ভেরি ডেভাস্টেটেড উইথ দিস নিউজ। প্লিজ কিছু বলার নেই। এটা দেশের লস। আমার তো মনে হচ্ছে বিশ্বের একটা ক্ষতি বড়। 55-56 বয়সে সে চলে যাবে, এটা ভাবতে খুবই অবাক লাগছে। 1968 সালে ভারতের উত্তরপ্রদেশের বুদাউনে জন্ম সঙ্গীতের এই মায়েস্ট্রোর। বাংলাদেশেও একাধিকবার সঙ্গীত পরিবেশন করেছেন এই সঙ্গীত গুরু। তিনি পদ্মশ্রী, পদ্মভূষণ সহ বহু সম্মাননা পেয়েছেন। মার্জিয়া শ্রেয়া, সময় সংবাদ। চীনে চলছে 40তম আন্তর্জাতিক বরফ এবং তুষার উৎসব। বরফের তৈরি নানা ভাস্কর্য দেখতে প্রতিদিন ভিড় করছেন বহু পর্যটক। মার্চের প্রথম সপ্তাহ পর্যন্ত চলবে এই বরফ ভাস্কর্য উৎসব।
এ যেন এক অন্যরকম পৃথিবী। বরফের নানা ভাস্কর্যের ওপর রঙিন আলো যে সৌন্দর্য সৃষ্টি করেছে সেখান থেকে চোখ ফেরানো দেয়। কনকনে ঠান্ডার মধ্যে বরফের এ জগৎ তৈরি করা হয়েছে চীনের হারবিনে। হারবিনে এ এক রঙিন দুনিয়া। প্রতি বছরের মতো এবছরও শীতকালে হারবিনে বরফের ভাস্কর্য প্রদর্শনীর এই উৎসব মন কেড়েছে সবার। বরফ দিয়ে তৈরি হয়েছে নানা স্থাপনা, যা দেখতে ভিড় করছেন ছোট বড় নানা বয়সী মানুষ। এই উৎসবে শুধু স্থানীয়রাই নন, বিশ্বের নানা প্রান্ত থেকে পর্যটকরা আসেন মনোমুগ্ধকর বরফের ভাস্কর্য দেখতে। এ সময়টায় চীনে যারা ঘুরতে যান তাদের বেশিরভাগই হারবিনে এই উৎসবের সাক্ষী হতে চান। গত কয়েক বছর করোনার কারণে এ উৎসব না হওয়ায় এবার দর্শনার্থীদের ঢল নেমেছে। শীতকালকেও যে পর্যটনের জন্য ব্যবহার করা যায় তা যেন দেখিয়ে দিয়েছে হারবিন। ৫ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে এই উৎসব, শেষ হবে মার্চের প্রথম সপ্তাহে। এতে রয়েছে 5টি থিম পার্ক, যেখানে 5 ধরনের থিম নিয়ে ভাস্কর্য রয়েছে। 8,10,000 বর্গমিটার এলাকায় 2000-এর ওপরে ভাস্কর্য রয়েছে হারবিনের এই উৎসবে। এছাড়াও বিশ্বের নানা প্রান্ত থেকে এখানে প্রতিযোগীরা অংশ নেন বরফ দিয়ে বিভিন্ন ভাস্কর্য নির্মাণে। এবছর 12টি দেশের প্রতিযোগীরা অংশ নিয়েছেন এতে। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে কাজ করার ঘোষণা ইউরোপীয় ইউনিয়নে। সব বড় দল ভোটে অংশ না নেয় হতাশা। শেখ হাসিনাকে কমনওয়েলথ মহাসচিবের শুভেচ্ছা। অস্ত্র হাতে টেলিভিশন কর্মীদের জিম্মি। ইকুয়েডরে রুদ্ধশ্বাস ঘটনা সরাসরি সম্প্রচার। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে। সন্দেহভাজন বেশ কয়েকজন আটক। এবং গাজা উপত্যকায় ইসরায়েলি নারকীয় তাণ্ডব অব্যাহত। ইসরায়েল সফরে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করেননি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। তেল আবিবের বিরুদ্ধে তোলা গণহত্যার অভিযোগ প্রত্যাখ্যান। এই ছিল আন্তর্জাতিক সময় সংবাদের সঙ্গে থাকবেন ইমদাদুল হক। তানভীর, আপনাকে ধন্যবাদ। সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।